হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আমি প্রকাশ সাহা। আজ আমি একটা ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে কঠিন জিনিস বলতে গেলে এবং সহজও জিনিস বলতে গেলে সবথেকে, কিন্তু আমার এই ভিডিওটি দেখার পর তোমাদের খুবই সহজ মনে হবে। তো সেই গ্রামারের একটি অংশ আমি আজকে আলোচনা করতে চলেছি এবং এটা তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা দিয়েই সেন্টেন্স লিখতে শুরু করা হয়। বলা হয় যে টেন্স যদি তুমি না জানো তাহলে একটা সেন্টেন্সও লিখতে পারবে না। সেই জন্য টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের মেরুদণ্ড, অর্থাৎ টেন্স ইজ কল্ড এ ব্যাকবোন অফ ইংলিশ গ্রামার। তো এই টেন্সটা আমরা শিখব খুব সহজ পদ্ধতিটা একটু ভালো করে যদি তোমরা ফলো করো এবং মনে রাখার চেষ্টা করো, তাহলে আমি কথা দিতে পারি এখান থেকে যে 1 মাসের মধ্যে তোমরা টেন্সকে পুরোটাই আয়ত্ত করে ফেলবে। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই দেখবে এবং পুরো এপিসোডগুলো দেখবে, তাহলে তোমরা টেন্সকে পুরোপুরি একবারে দখল করে নেবে এবং হাতের মুঠোয় নিয়ে চলে আসবে। এবং আমার কয়েকটি টিপস তোমরা শুধু অনুসরণ করবে, তাহলেই হলো। তাহলে চলো শুরু করা যাক। টেন্স কিন্তু আমার এই টেন্সের কয়েকটা ব্যতিক্রম নিয়মও আছে, সেই ব্যতিক্রম নিয়মগুলি ফলো করতে হবে। তো ব্যতিক্রম নিয়মগুলি আগেই বলি যে আমরা সাধু ভাষা ইউজ করব না। খাইতেছেন, দেখতেছেন, তারপরে যাইতেছেন, এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করব না। যাইতেছে, এই ধরনের শব্দগুলো আমরা ইউজ করব না। আর একটা কি, যে কোনো সম্মান করার ক্ষেত্রে, যেরকম বিদ্যাসাগর বর্ণ পরিচয় রচনা করেন, এই যে দন্ত ন, এই ধরনের জিনিসগুলোকে আমরা প্রাধান্য দেব না। করেন, করলেন, করতেন, এই যে দন্ত ন আসছে, বিশেষ করে দন্ত নটাকে আমরা প্রাধান্য দেব না। আমাদের এই ভিডিও সূত্রতে দন্ত নকে প্রাধান্য দেব না। তো চলো শুরু করা যাক, নিয়মগুলো দেখা যাক কি কি। তো প্রেজেন্ট টেন্সকে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আবার প্রেজেন্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। ঠিক একই রকম পাস্ট টেন্স, আবার পাস্ট টেন্সকেও 4টি ভাগে ভাগ করা হয়। আবার আছে ফিউচার টেন্স, আবার ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমাদের টেন্সে কি হলো, যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই 3টা ভাগে ভাগ করতে পারি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। কিন্তু আমরা এই 3টে টেন্সকে আমরা কীভাবে চিনতে পারবো, মানে এক ঝলকে বা এক দৃষ্টিতে দেখেই বলে দেবো যেটা এই টেন্স? কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে যে তোমরা প্রথমত ক্রিয়া খুঁজে বের করবে বা সমাপিকা ক্রিয়া খুঁজে বের করবে। বাক্যের মধ্যে যে সমাপিকা ক্রিয়া থাকে সেটাকেই খুঁজে বের করতে হবে। তো সেই সমাপিকা ক্রিয়াকে যদি তোমরা খুঁজে না পাও, তাহলে কিন্তু টেন্স চিনতে পারবে না। তাহলে দেখো যে বাক্যের শেষে, মানে সমাপিকা ক্রিয়ার শেষে বা ক্রিয়াপদের শেষে যদি ম শব্দটা পাই বা ল শব্দটা পাই, তাহলে সেটা অবশ্যই পাস্ট টেন্স। আবারও বলছি, যদি বাক্যের শেষে শব্দের বাংলায় ক্রিয়াপদের শেষে ল বা ম শব্দটা পাই, তাহলে সেটা পাস্ট টেন্স। আর যদি ব শব্দটা পাই, তাহলে হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু এই রকমও পেতে পারেন, তাহারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, এই কিন্তু দন্ত নটাকে প্রাধান্য দিবেন না, এখানে শুধু বটাকে দেখেন। করবেন, দন্ত নটা বাদ দিয়ে দেন, দেখো করবে আছে, তাহলে করবে সেক্ষেত্রে ফিউচার টেন্স। আচ্ছা, তাহলে পাস্টে থাকবে ল আর ম, আর ফিউচারে থাকবে ব। কিন্তু প্রেজেন্টে কি থাকবে? এটাতে তো কিছু দেওয়া নাই, তাহলে কিভাবে চিনতে পারবো? খুবই সহজ, তোমরা একটু ভালো করে ভেবে দেখো যে যদি ল ম ব যদি থাকে, তাহলে সেটা হয়ে গেলে ল ময় হচ্ছে পাস্ট আর ফিউচারে হচ্ছে ব। এই 3টা শব্দ যদি ছাড়া থাকে, মানে এই 3টা শব্দ যদি না থাকে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার হলো না, তাই তো? যে ব যদি থাকে তাহলে তো সেটা হয়ে গেল ফিউচার টেন্স, আবার ল আর ম যদি থাকে তাহলে সেটা হয়ে গেল পাস্ট টেন্স। এই 3টা শব্দ যদি না থাকে, তাহলেই সেটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। মনে করো এই 3টা শব্দের মধ্যে একটাও নাই, তাহলে সেটা
প্রেজেন্ট টেন্স। এবার আসছি আমি যে প্রত্যেক টেন্সেরই 4টা করে ভাগ আছে, আর ভাগগুলো একই নাম, সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমরা ভাবছো এখানে যে 6 দেওয়া আছে ব্র্যাকেটে, আবার 6 ইকার দেওয়া আছে এখানে, আবার 6 হচ্ছে, যেটা কি, তাই তো? এটা থেকে তোমরা এটা চিনতে পারবে যে প্রেজেন্ট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে ছ থাকবে না, ক্রিয়াপদের শেষে ছ থাকবে না। আবার কন্টিনিউয়াসে যদি দেখো 6 একার 6 হস্যি পাবে, কিন্তু তার আগের অক্ষরে একার পাবে না, তাহলে ছ থাকবে না ইনডেফিনিটে। কন্টিনিউয়াসে 6 একার 6 হস্যি পাবে, তার আগের অক্ষরে একার পাবে না। আবার পারফেক্টে যদি দেখো তাহলে 6 একার 6 হস্যি থাকবে এবং তার আগের অক্ষরেও একার থাকবে, এটা হলো পারফেক্ট। আবার পারফেক্ট কন্টিনিউয়াসে দেখো 6 একার 6 হস্যি থাকবে এবং তার আগের অক্ষরে একার থাকবে না, কিন্তু নির্দিষ্ট সময়ের একটা উল্লেখ থাকবে। এই হলো সূত্র। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে 6 একার থাকবে, ছ বলে কিছু থাকবে না। আবার কন্টিনিউয়াসে 6 একার 6 হস্যি থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। পারফেক্টে 6 একার 6 হস্যি থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াসে 6 একার 6 হস্যি থাকবে এবং তার আগের অক্ষরে একার থাকবে না। তাহলে দেখো এটা আর কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নির্দিষ্ট সময়ের উল্লেখ আছে। এরপর আসছি পাস্টে। তোমরা যদি প্রেজেন্টটা ভালো করে করতে পারো তাহলে পাস্টটাও খুব সহজেই করতে পারবে। দেখো পাস্ট টেন্সটাও খুব সহজ। এখানে বলেছিল যে ছ থাকবে না, এখানে বলছে ল আর ম থাকবে, ল আর ম থাকবে, তাই বলে ছিল কিন্তু থাকবে না। ক্রিয়াপদের শেষে ল বা ম থাকবে, যেরকম আমি ভাত খেলাম, ম আছে। সে অঙ্কটা করলো, এই যে ল আছে, তাহলে এগুলো হবে সিম্পল পাস্ট। তারপরে আসছি কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে বলা হচ্ছে যে ছিল থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। পারফেক্টে বলা হয়েছে যে ছিল থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে। আবার পারফেক্ট কন্টিনিউয়াসে বলা হয়েছে ছিল থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। তাহলে ভালো করে এই যে প্রেজেন্ট আর পাস্টে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখো যে অনেকটাই প্রায় সূত্রগুলি মিলে যাচ্ছে, চেনার পদ্ধতিগুলো মিলে যাচ্ছে। এখানে ছয়ের গল্প আসছে, এখানে ছিলর গল্প আসছে। দেখো এখানে ছ থাকবে না, এখানে ল ম থাকবে। এখানে 6 একার 6 হস্যি থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। এখানে ছিল থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না, কিন্তু দেখো দুটোতেই একার কিন্তু থাকছে না। এখানে 6 একার 6 হস্যি থাকছে, এখানে ছিল থাকছে, এটা তো একার থাকছে না, এটা তো একার থাকছে না। তাহলে যতগুলো কন্টিনিউয়াস তাহলে যতগুলো কন্টিনিউয়াস টেন্স থাকছে সেগুলোতে একার থাকছে না। পারফেক্টেও দেখো একই, 6 একার 6 হস্যি থাকছে, তার আগের অক্ষরে একার থাকছে। পারফেক্ট পাস্ট পারফেক্টেও দেখো ছিল থাকছে, তার আগের অক্ষরে একার থাকছে। তাহলে দেখো এখানেও একার থাকছে, এখানেও একার থাকছে, তাহলে অনেকটাই মিল আছে। তাহলে প্রেজেন্টটাই যদি ঠিকঠাক করতে পারি তাহলে আমরা পাস্টটা হাতের মুঠে চলে আসবে নিজে মনেই। তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বলেছে ছিল থাকবে, 6 একার 6 হস্যি থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। এখানেও দেখো ছিল থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। এখানেও বলেছে নির্দিষ্ট সময় থাকবে, এখানেও বলেছে নির্দিষ্ট সময় থাকবে। তাহলে দুটার মধ্যে মিল প্রায় একই রকম, শুধু একটু আলাদা, সেটা হচ্ছে এখানে ছিলর ব্যাপার আর এখানে 6 একার বা 6 হস্যির ব্যাপার। এরপর আসছি ফিউচার। ফিউচার, সিম্পল ফিউচার বা ইনডেফিনিট ফিউচারে দেখো ব, বে, বা এই ধরনের শব্দ থাকবে শেষের দিকে। আবার কন্টিনিউয়াসটাতে কী থাকবে, থাকবো বলে একটা শব্দ থাকবে এবং ক্রিয়াপদের সাথে তে বিভক্তি থাকবে বা তে বলে একটা শব্দ থাকবে। যেমন একটা উদাহরণ আমি বলে দিচ্ছি এখনই, যে আমরা ভিডিওটি দেখতে থাকবো। এই যে দেখো থাকবো বলে একটা শব্দ আছে শেষে, আর কি হচ্ছে দেখতে, এই যে দেখাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, ওখানে দেখো তে বিভক্তি আছে একটা তে। আচ্ছা, আর এই যে বাকি দুটো থাকলো, এই বাকি দুটো আমি আলাদাভাবে ডিসকাস করব। তাহলে আমাদের সূত্রের মধ্যে পড়লো 4 4 8 আর 10টা টেন্স। এই 10টা টেন্স যদি তোমরা শিখতে পারো ভালো করে তাহলে তোমরা ইংরেজি অবশ্যই লিখতে পারবে এবং ইংরেজি পড়েও তোমরা বঙ্গানুবাদ করতে পারবে। এরপরে আমরা আসছি এলাবোরেটেড ডিসকাস করার জন্য। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স, এটার অ্যাফার্মেটিভ আমরা এখন আলোচনা করতে চলেছি। দেখো বলেছে বাংলায় ক্রিয়াপদের শেষে ছ থাকবে না, আগের সূত্রটাই এখানে একটু বড় করে আলোচনা করা হয়েছে। তারপরে বলেছে দেখো যে ইংরেজি যখন সাজাবো তখন আমরা কিভাবে সাজাবো, যেটা সেটা ইচ্ছা তো আমরা নিয়ে এসে আর বসাতে পারি না।
তাহলে দেখো প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে ভার্ব নিয়ে আসবো, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স বা কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আদার্স এইভাবে আমরা সাজাবো, তারপরে ফুল স্টপ দেবো। তো দেখো আরও একটা সূত্র এখানে বলা হয়েছে স্টার চিহ্ন মেরে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস একটা যোগ করতে হবে, নাহলে কিন্তু সেই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এখানে দেখো আমরা রাতে টিভি দেখি, এখানে সমাপিকা ক্রিয়া কোনটা? সমাপিকা ক্রিয়া হলো দেখা। তাহলে দেখিটা হলো সমাপিকা ক্রিয়া, এই দেখিটাকেই এবার সব কিছু আমরা করব। এই দেখাটাকে আমি দেখি শেষের দিকে দেখো ল নাই, ম নাই, তাহলে সেটা কিসে আছে? আবার দেখো ব নাই, তাহলে এটা কিসে আছে? ল যদি থাকতো তাহলে পাস্ট হতো, ম থাকলেও পাস্ট হতো, ব থাকলে ফিউচার হতো, তাহলে সেটা কিসে আছে? প্রেজেন্টে। প্রেজেন্টে আবার কি বলেছে? ইনডিফিনিটে ছ থাকবে না, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা অবশ্যই। তারপরে দেখো এটাকে যদি ইংরেজির সাথে দেয় তো প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বের করি, কে দেখে বা কে দেখি, তাহলে আমরা দেখি, তাহলে আমরা ইংরেজি বসালাম উই। তারপরে বলেছে ভার্ব, তাহলে ভার্বটা নিয়ে আসি দেখা, দেখা হচ্ছে ওয়াচ। তারপরে অবজেক্ট, অবজেক্ট কী দিয়ে প্রশ্ন করি? কী দেখি? টিভি, তারপরে টিভি বসেছে। তারপরে পড়ে আছে শুধু রাত, তাহলে রাত্রিটা ইংরেজি হচ্ছে নাইট, নাইট বসাতে গেলে তার আগে একটা অ্যাড বসাতে হয় প্রিপোজিশন, এই অ্যাডটা তার বসেছি। কিন্তু আমরা দেখো এখানে আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তাই এখানে কিন্তু এস বসাতে পারবো না, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বসাবো। এরপরে দেখো করিম কোরআন পড়ে, তাহলে করিম কোরআন পড়ে, পরেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এই পরেটাকে আমি দেখো শেষের দিকে ছ নাই, তাহলে ইনডিফিনিট টেন্স। আবার ল ম ব নাই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বসাই সূত্র অনুযায়ী সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দেখো করিম, তাহলে করিম বসলো। তারপরে ভার্ব, ভার্ব বসে গেল হচ্ছে রিড, একটা দেখো এস যোগ করা হয়েছে, এসটা কেন যোগ করা হয়েছে? করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এস, আর আমাদের এই সূত্রতে বলে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, তাই দেখো একটা এস যোগ করেছি। তারপরে অবজেক্ট, অবজেক্ট কি পড়ে? কোরআন, তারপর কোরআন। এরপর আসছি নেগেটিভ, তো নেগেটিভ শব্দটা মানে হচ্ছে নাবাচক। তো নাবাচক যখন আমরা করব তো মাথায় রাখবে সবসময় যে নেগেটিভ টেন্স করতে গেলে প্রেজেন্ট একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয় আমাদের, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেই হেল্পিং ভার্বটা নাই, আর একটা টেন্সে নাই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দুটো টেন্সে হেল্পিং ভার্ব নাই, বাকি সব টেন্সগুলোতে হেল্পিং ভার্ব আছে। তো যখন হেল্পিং ভার্ব থাকবে না তখন আমরা ডু নিয়ে আসব, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু এবং পাস্টের ক্ষেত্রে ডিড। প্রেজেন্ট ইনডিফিনিটে ডু বা ডাস দিয়ে দেবো সেখানে, আর পাস্টের ক্ষেত্রে ডিড। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভের সূত্রতে বলেছে সাবজেক্ট, তারপর ডু বা ডাস, তারপরে নট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আদার্স। দেখো আমি তাকে সাহায্য করি না, তাহলে বলেছে এখানে আমি তাকে সাহায্য করি না, আবার ভালো করে দেখো এখানে সাহায্য করি না, সাহায্য করাটা সমাপিকা ক্রিয়া, শেষে বনাই, আবার দেখো ল মনাই, তাহলে কি হলো? এটা প্রেজেন্ট টেন্স। ছ নাই ইনডেফিনিট টেন্স, আবার দেখো না আছে নেগেটিভ, বুঝতে পারা গেল? প্রেজেন্ট টেন্স যেহেতু এটা, আর যেহেতু ছ নাই তাই হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, না আছে তাই নেগেটিভ টেন্স, নেগেটিভে করতে হবে এটাকে। নেগেটিভে করতে গেলে আমাদেরকে কী করতে হবে? সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে কে সাহায্য করে না? আমি, তাহলে বসালাম আই, তারপরে এখানে বসাবো ডু, এখানে ডু বস। আচ্ছা তোমরা এটা প্রশ্ন করতেই পারো এখানে ডাস কেন বসলো না? তাহলে দেখো যে আমরা ওখানে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, কিন্তু দেখো এটা ফার্স্ট পারসন তাই এখানে এস বা ইএস নাই, এস বা ইএস থাকলে সেটা ডুকে দিয়ে দেওয়া হয়, ডু শব্দটাকে দিয়ে দেওয়া হয়, বা ডাস নিয়ে আসতে পারো, এইভাবেই ভাবতে পারো তোমরা। তো যদি এটা থার্ড পারসন হতো তাহলে ডাস বসতো এখানে, যেহেতু এটা ফার্স্ট পারসন তাই ডু নট। তারপরে দেখো ভার্ব বসে গেছে, তারপরে হচ্ছে সাহায্য, তাকে ইংরেজি হার। এভাবে দেখো সে আমাদের বাড়ি আসে না, ঠিক একই রকমভাবে আমরা সাজাবো সেটাকেও। দেখো আসে না, আসে না, না মানে নেগেটিভ, আচ্ছা আসে, এবার আসে শব্দটা দেখো শেষে কী আছে? দন্ত স, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ছ নাই, ব নাই, ম নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখো আমরা কীভাবে এটাকে ইংরেজিতে সাজাই। তাহলে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টকে সে, তাহলে সে হচ্ছে দেখো এখানে হি,
তারপরে আসলে দেখো ডাজ নট, এই যে যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার তাই এখানে ডাজ নট। তারপরে ভার্ব, তারপরে হচ্ছে আমাদের বাড়ি। এবার আসি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ যদি আমরা করতে যাই তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্বটা নিয়ে আসতে হবে আমাদেরকে, আর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে, তাহলেই সেটা ইন্টারোগেটিভ টেন্স হয়ে যাবে। তাহলে দেখো তাহারা কি প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাছাড়া আরও একটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে যে দেখো এই ধরনের ইন্টারোগেটিভ বাক্যগুলির উত্তর কিন্তু হ্যাঁ অথবা না হওয়া চাই। তাহারা কি প্রতিদিন বিদ্যালয়ে যায়, হ্যাঁ যায়, বা না যায় না, এই ধরনের হতে পারে। কিন্তু এখানে যদি বলতো যে তাহারা কখন বিদ্যালয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়েই করা যাবে, কিন্তু একটু আলাদা করতে হবে এটাকে। তো ওটাতে আমি এখন আসছি না, আজকে আমি এটাতেই দেখাচ্ছি। দেখো তাহলে প্রথমেই বলেছে ডু বা ডাজ নট, তাহলে এখানে ডু বা ডাজ নট কোথা থেকে নিয়ে আসবো, এখানে আমরা সাবজেক্টটা খুঁজে বের করে নিয়ে কে বিদ্যালয়ে যায়, তাহারা। তাহলে তাহারা থার্ড পারসন প্লুরাল, তাই এখানে ডু বসাবো। যদি সিঙ্গুলার হতো তাহলে সেখানে ডাজ বসতো। তো এখানে ডু বসালাম। তারপরে দেখো যাই, যাইটাকে প্রশ্ন করো কে যায়, তাহারা। তারপরে হচ্ছে দে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্ট তো নাই এখানে যেহেতু, তো বিদ্যালয়ের দিকে তাহলে টু স্কুল, আর যেহেতু প্রতিদিন তাই এভরিডে দিয়ে লাস্টে জিজ্ঞাসা দিয়ে আমরা করলাম ডু দে গো টু স্কুল এভরিডে। এইভাবে আমরা প্রশ্নবোধক করতে পারি। তারপরে আরও একটা দেখো, রাম কি রাতে রুটি খায়, তাহলে ডাজ রাম ইট ব্রেড অ্যাট নাইট। তাহলে কীভাবে সাজানো হলো, যে যেহেতু রাম থার্ড পারসন তাই ডাজ নিয়ে আসা হলো প্রথমে, তারপরেই বসানো হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্সগুলো বসানো হলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু উপকার লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবে। এবং ডিজিটাল ইংলিশ গ্রুপে, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করতে পারো, এবং নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য বা টিউটোরিয়ালস পাওয়ার জন্য সেই গ্রুপটাতে আমি প্রথমত আগেই অ্যাডভার্টাইজ করে থাকি। তো বন্ধুরা, তোমরা আশা করি তোমাদের এই টিউটোরিয়ালগুলো অবশ্যই ভালো লাগবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেলটিকে। তোমাদের সাবস্ক্রাইবের ওপর নির্ভর করবে আমার এই চ্যানেলটি। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমরা ফিউচারে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।